কোম্পানিতে ছিল এক পিঁপড়া। সে প্রতিদিন 9টায় অফিসে ঢুকতো, তারপর কারোর সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত। সে যে পরিমাণ কাজ করত তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর, এবং এর ফলে সে আনন্দের সঙ্গে জীবিকা নির্বাহ করত। ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিংহ ভাবলো পিঁপড়াকে যদি কারোর সুপারভিশনে দেওয়া হয় তাহলে সে আরো বেশি কাজ করতে পারবে। কয়েকদিনের মধ্যেই সিংহ একটা তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল। সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর সে দুর্দান্ত রিপোর্টও লিখতে পারত। তেলাপোকাটি প্রথমেই সিদ্ধান্ত নিল এই অফিসে একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকা উচিত। কয়েকদিনের মধ্যেই তেলাপোকার মনে হলো তার একজন সেক্রেটারি দরকার, যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। সে একটা মাকড়সাকে নিয়োগ দিল এই কাজে, যে সব ফোন কল মনিটর করবে আর নথিপত্র রাখবে। সিংহ খুব আনন্দ নিয়ে দেখলো যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে। ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে, এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে প্রেজেন্টেশন আকারে পেশ করে বেশ বাহবা পাচ্ছে। কিছুদিনের মধ্যেই তেলাপোকার একটা কম্পিউটার আর একটা লেজার প্রিন্টারের প্রয়োজন হলো, এবং এগুলো দেখভালের জন্য একটা আইটি ডিপার্টমেন্ট গঠন করলো। আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাছি। আমাদের কর্মী পিঁপড়া, যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত, তাকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়। সপ্তাহের 4 দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হয়। নিত্যদিন এইসব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগলো, আর সে বিরক্ত হতে লাগলো। সিংহ সিদ্ধান্ত নিল পিঁপড়া যে বিভাগে কাজ করে সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়াই এটার উপযুক্ত সময়। সিংহ ঝিঁঝি পোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিল। ঝিঁঝি পোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট আর একটা চেয়ারের অর্ডার দিল। কয়েকদিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে ঝিঁঝি পোকার একটা কম্পিউটার আর একজন ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো। কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঁঝি পোকা নিয়োগ দিল তার পুরনো অফিসের একজনকে। পিঁপড়া যেখানে কাজ করে সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ। এখন সেখানে কেউ আর কথা বলে না, হাসে না, সবাই খুব মনমরা হয়ে কাজ করে। ঝিঁঝি পোকা পরিস্থিতি উন্নয়নের সিংহকে বোঝালো অফিসে কাজের পরিবেশ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে। পর্যালোচনা করে সিংহ দেখতে পেল পিঁপড়ার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে। কাজেই সিংহ কয়েকদিনের মধ্যেই স্বনামখ্যাত কনসালট্যান্ট প্যাঁচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ দিল। প্যাঁচা 3 মাস পিঁপড়ার ডিপার্টমেন্ট মনিটর করল, সবার সঙ্গে 1-to-1 কথা বলল, তারপর বেশ মোটা সোটা একটা রিপোর্ট পেশ করলো সিংহের কাছে। ওই রিপোর্টের সারমর্ম হলো এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি, কর্মী ছাঁটাই করা হোক। পরের সপ্তাহেই বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। বলুন তো কে সর্বপ্রথম চাকরি হারালো? ওই হতভাগ্য পিঁপড়া। কারণ প্যাঁচার রিপোর্টে লেখা ছিল এই কর্মীর মোটিভেশনের ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদাই সে নেতিবাচক আচরণ করছে, যা অফিসের কর্মপরিবেশকে নষ্ট করছে। এই গল্প থেকে শিক্ষা, অতিরিক্ত ম্যানেজমেন্ট, অপ্রয়োজনীয় মিটিং আর কাগজপত্র আসল কর্মদক্ষতাকে নষ্ট করে। যারা কাজ করে তাদের গুরুত্ব না দিলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে বলির পাঁঠা হয় সেই নিষ্ঠাবান কর্মী, যে একসময় সেই অফিসের আসল চালিকা শক্তি ছিল। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়। এক গ্রামে 3 বন্ধু ছিল, রমেশ, সুরেশ আর হরেশ। 3 জনই ছিল বুদ্ধিমান। তখনকার সময়ে মানুষ ছিল সরল, প্রকৃতির সঙ্গে মিশে যেত, আর জীবন ছিল শিক্ষায় ভরপুর। কিন্তু তাদের 3 জনের স্বভাব ছিল সম্পূর্ণ আলাদা।
তারা তিনটি ভিন্ন পথ বেছে নিয়েছিল জীবনে, আর এই তিন পথের শিক্ষা বদলে দিল তাদের ভাগ্য। রমেশ ছিল খুব লোভী। রমেশ ছোট থেকেই বিশ্বাস করত যার কাছে বেশি টাকা সেই সবচেয়ে সুখী। একদিন এক ভ্রমণকারী গ্রামে এসে বলল, এই গ্রামে একটা গোপন গুপ্তধন আছে, যিনি তা খুঁজে পাবেন তার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। রমেশের লোভ বাড়তে থাকলো। সে খুঁজতে লাগলো সেই গুপ্তধন। একদিন এক বৃদ্ধ তাকে জানালো জঙ্গলের গভীরে একটা পুরনো গুহা আছে, সেখানে অনেক সম্পদ লুকিয়ে আছে। তবে সাবধান, বেশি লোভ করলে ভয়ানক শাস্তি হবে। রমেশ গুহায় গিয়ে দেখলো সত্যি সেখানে অনেক সোনা আর হিরে জমে আছে। তার চোখ চকচক করে উঠল। কিন্তু যতই সে সোনা সংগ্রহ করছিল ততই তার শরীর ভারী হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে বুঝলো তার শরীরই ধীরে ধীরে সোনায় পরিণত হচ্ছে। এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত তাকে চিরদিনের জন্য শাস্তি দিল। সুরেশ ছিল গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ছেলে, কিন্তু সে ছিল ভীষণ অহংকারী। সে মনে করত সে সব কিছু জানে, অন্যেরা কিছুই বোঝে না। একদিন সে ঘোষণা করলো, আমি এমন বুদ্ধিমান যে পৃথিবীর কেউ আমাকে হারাতে পারবে না। গ্রামের এক সাধু তখন বললেন, যদি সত্যিই তুমি তেমন বুদ্ধিমান হও তবে আমার দেওয়া একটা ধান বীজ থেকে একটা মহিরুহ গাছ বানিয়ে দেখাও। সুরেশ হাসল, ধান বীজ রোপণ করলো, কিন্তু ধৈর্য না থাকায় সে প্রতিদিন গাছটা টেনে বড় করতে লাগলো। ফলে গাছ মরে গেল। সে তখন বুঝলো ধৈর্য ছাড়া বুদ্ধি মূল্যহীন। হরেশ ছিল খুব সাধারণ, কিন্তু সে বিশ্বাস করত পরিশ্রম করলে ফল আসবেই। সে একদিন ঠিক করলো গ্রামের সবচেয়ে উর্বর জমিতে সে ধান চাষ করবে। কিন্তু লোকেরা হাসলো, বলল, তুই পারবি না হরেশ, তুই তো গরিবের ছেলে। কিন্তু হরেশ হাল ছাড়ল না। প্রতিদিন সে কঠোর পরিশ্রম করলো, জমি চাষ করলো, নিয়মিত পরিচর্যাও করলো। অবশেষে তার ক্ষেতেই সবচেয়ে ভালো ফসল হলো। এখন গ্রামের সবাই তাকে সম্মান করলো। পরিশ্রম কখনো বৃথা যায় না। এভাবেই তিন বন্ধুর জীবন তিনটি শিক্ষা দিয়ে গেল। লোভ করলে ধ্বংস, অহংকার করলে পতন, আর পরিশ্রম করলে সফলতা। রমেশ শিখিয়েছে লোভ করলে সবকিছু হারাতে হয়। সে যদি সামান্যতেই সন্তুষ্ট থাকতো তাহলে সে চিরদিনের জন্য সোনার মূর্তি হয়ে যেত না। সুরেশ শিখিয়েছে অহংকার পতনের মূল। যদি সে ধৈর্য ধরত, বিনয়ী হতো, তাহলে তার জ্ঞান সত্যিকারের কাজে লাগতো। আর হরেশ শিখিয়েছে পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। অনেক সময় আমরা রমেশের মতো লোভী হয়ে যাই, সুরেশের মতো অহংকারী হয়ে উঠি। কিন্তু যদি আমরা হরেশের মতো ধৈর্য ধরতে পারি তাহলে সফলতা আমাদের হাতের মুঠোয় আসবেই। জীবন আমাদের সামনে সবসময় দুটি পথ খুলে দেয়। একটা সহজ পথ যা তাৎক্ষণিক আনন্দ দেয় কিন্তু শেষমেশ ধ্বংসের দিকে নিয়ে যায়, আর একটা কঠিন পথ যা অনেক ধৈর্য আর পরিশ্রম চায় কিন্তু শেষ পর্যন্ত আমাদের বিজয় এনে দেয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। বয়স 40 পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন, না হলে বৃদ্ধা অবস্থায় আপনার অবস্থা হতে পারে খুবই শোচনীয়। নাম্বার 1, নিজের সারা জীবনের অর্জিত অর্থ আর পৈতৃক সম্পত্তি নিজের কাছেই রাখবেন। অত্যাধিক আবেগে ভেসে গিয়ে কারণ নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। নাম্বার 2, নিজের সন্তানেরা যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে, তাদের এই কথার উপর ভরসা করে থাকবেন না, কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না। নাম্বার 3, বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটা স্থায়ী জায়গায় রাখুন, যাতে আপনি একটা স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন। নাম্বার 4, বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও থেকে বেরিয়ে আসবেন, এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। নাম্বার 5, নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। বৃদ্ধা অবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারোর কাছ থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না। নাম্বার 6, শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে। নাম্বার 7, কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না।
এবং কারোর কাছ থেকে কোনো রকমের প্রত্যাশাও রাখবেন না। নাম্বার 8, সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধি দিয়ে বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নাম্বার 9, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। ছোটখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না, কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতেই থাকবে। নাম্বার 10, প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি ঈশ্বরের কাছেও না। যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস। নাম্বার 11, নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন, মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকেই আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 12, যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপমুক্তভাবে জীবন কাটানোর চেষ্টা করবেন। নাম্বার 13, জীবনে স্থায়ী বলে কিছু হয় না, নিজের চিন্তাধারাটাও নেই, এই কথাটা সবসময় বিশ্বাস রাখবেন। নাম্বার 14, নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্টের মধ্যেই পূরণ করুন। মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততদিন আপনি মৃত। নাম্বার 15, নিজের সন্তানদের কোনো বিষয় নাক গলাবেন না, তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনিও আপনার মতো করেই বাঁচুন। বাবার টাকা থাকলে সহজেই প্রতিষ্ঠিত হওয়া যায়। জিরো থেকে শুরু করে নিজেকে প্রতিষ্ঠিত করতে বুকে দম থাকা চাই। শুধু কাঁচা লঙ্কাই খেলে ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝরে শেষ হয়ে যায়, বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটাও তো সবার থেকে 10 মাস 10 দিনের বেশি। গরিব আত্মীয়র পেটে ভাত আছে কিনা খোঁজ করি না, কিন্তু আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটে মাটি বিক্রি করবে আর কম টাকায় সুযোগে সেটা আমরা কিনব। নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হলো, নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয়, আর বদনাম সেটা মানুষ আপনাকে ফ্রিতেই দিয়ে দেয়। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই, দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান তাহলে দুটি কাজ করা বন্ধ করুন। অন্যকে দেখানোর জন্য, অর্থাৎ শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না। প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে। যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে, সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকের কারণেই সংসার ভেঙে যায়। এটা প্রমাণিত। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। ওপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করো, কারণ নিচে নামার পথে আবার তাদেরই সাথে দেখা হতে পারে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই, এক ভালো মানুষ আর দুই কালো মানুষ। পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু কেউ বিয়ে করে না। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সে মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিকই মরে যায়। টাকা থাকলে সবকিছুই সম্ভব, সত্যিটাকে মিথ্যা প্রমাণ করতে, আবার মিথ্যাটাকেও সত্যি প্রমাণ করতে। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদেরকে পর করে দেয়, তাদের মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। 1000 টাকা দামের মানি ব্যাগ না কিনে 100 টাকা দামের মানি ব্যাগ কিনে বাকি 900 টাকা সেখানে রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপর নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি?
নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে। বয়স যখন 30, এই 7টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। 1. ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। 2. নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। 3. যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন। 4. যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। 5. প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। 6. বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। 7. সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন। মিথ্যে কথা বলে চালাক হওয়া যায়, কিন্তু মিথ্যে কথা বলে কখনো বড় হতে পারবে না। বড় মানুষ হতে গেলে সত্যের পথে থাকতে হবে। খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। জীবনের 3টি সত্য উপলব্ধি। 1. মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি। 2. সবাই আমাদের পছন্দ করবে না, আর এটা খুব সাধারণ একটা ব্যাপার। 3. আমরা যা কিছু করি সবকিছু আসলে শুধুমাত্র আমাদের নিজেদের জন্য করি। সব জায়গায় সম্মান পেতে গেলে এই টিপসগুলি ফলো করুন। 1. কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10-15 মিনিট পর আবার চেষ্টা করতে পারেন। 2. কারোর কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরেও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করুন। 3. এখনো বিয়ে করনি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন। 4. যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে আপনি কালকে বিল পরিশোধ করুন। 5. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারোর কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপরে আপনি বলা শুরু করুন। 6. কারোর সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো আর এরকম করবেন না। 7. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। 8. কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটেপি করবেন না। 9. যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন। 10. কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না। 11. সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস। 12. কারোর বেতন, চাকরি, ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না। 13. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন। 14. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন। 15. কারোর কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন। 16. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না। 17. সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় থাকবেন না। 18. কারোর দোষ জানা থাকলে তা গোপন রাখুন, অপপ্রচার করবেন না। 19. কারোর কোনো কিছু নিয়ে হিংসা করবেন না, নিজে চেষ্টা করুন, হয়তো আপনিও পারবেন। 20. ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন। আপনার সাথে কারোর মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন। 21. বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না। 22. কাউকে খোঁটা দেবেন না। 23. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। 24. ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না। 25. যে আপনার উপদেশ মানে না, তাকে উপদেশ দিতে যাবেন না, অর্থাৎ উলুবনে মুক্ত ছড়াবেন না। বাঙালিদের একটা বিশেষ গুণ আছে, নিজের ছেলেমেয়ের খোঁজ খবর না রাখলেও অন্যের ছেলেমেয়েরা কে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে।
সিঙ্গেল থাকার সুবিধা, মিথ্যে নাটক করতে হয় না, কাউকে হারানোর ভয় করতে হয় না, কষ্ট পেতে হয় না, রাতে শান্তিতে ঘুমানো যায়। যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। প্রতিটা মানুষের দুটো রূপ আছে, একটা সামনের আর একটা ভেতরের। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। যে মানুষটা আপনাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে একবার হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা। দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে। বড় জোর হুটহাট আপনার একটু অভাব বোধ হতে পারে, এর বেশি আর কিছুই না। সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নেওয়া যায়। মাঝরাতে 5টা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল। হঠাৎ সেখান দিয়ে একটা মেয়ে কুকুর যাচ্ছিল। 5টা পুরুষ কুকুরকে রাস্তায় এভাবে শুয়ে থাকতে দেখে মেয়ে কুকুরটা অনেক ভয় পেয়ে গেল। হঠাৎ তাদের মধ্যে এক পুরুষ কুকুর উঠে বলল, ভয় পেও না, আমরা কুকুর, মানুষ না, তুমি সাবধানে বাড়ি যাও। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। 1. কথা কম বলবেন, অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন। 2. আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উত্তর দেবেন। 3. হই হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। 4. সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন কি করা উচিত। 5. বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। 6. অপচয় করবেন না, সেটা যা কিছু হতে পারে। 7. ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না। 8. কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। 9. সমালোচনায় অংশ নেবেন না। 10. নিজেকে আলাদা করে রাখুন, একা থাকার চেষ্টা করুন। 11. নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। 12. উপদেশ কম দেবেন, নিজের কাজ নিজে করবেন। 13. বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না। 14. সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কখনো কাউকে বলে না। 1. কারো সম্পর্কে সমালোচনা করে না। 2. কখনো কারোর কথায় তর্ক করে না। 3. নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। 4. নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। 5. কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। বিয়ের পরে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না, কারণ একটা বিয়ের সম্পর্কের শুরুতে দুজনকে বুঝতে পারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপর মানুষটাকেও একটু আপনাকে বোঝার সুযোগ দিতে হবে। সব জিনিস প্রথম ভালোভাবে শুরু হলে তার রেস অনেকদিন পর্যন্ত থাকে। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন? তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া, কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে গড়ুন, উচিত জবাব কাজে দিন, মুখে না। জীবনে সুখী হতে চাইলে যে 5টি কথা কখনো বলবে না। 1. স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা। 2. নিজের কুকাজের কথা অন্যকে বলা। 3. আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না। 4. আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। 5. নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকম ভাবে প্রকাশ করা। কোনো কিছুতে যদি আপনি সফল হন, দেখবেন অনেকেই তার অংশীদার, আর যদি ব্যর্থ হন তখন দেখবেন সকল দায়ভার আপনার একার। আমি ব্যবহার দেখে সম্মান করি, বয়স দেখে নয়। 100 জায়গায় 1 ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না, একটা জায়গায় 100 ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায়। কে গরিব আর কে বড়লোক আপনাদের কাছেই প্রশ্ন রইল। একজন টাকাওয়ালা অর্থসম্পন্ন মহিলা শাড়ির দোকানে যায় এবং কাউন্টারের ছেলেটাকে বলে, আমাকে কিছু সস্তা দামের শাড়ি দেখাও, আমার ছেলের বিয়ে, তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে। কিছুক্ষণ পর ওই দোকানে বাড়ির কাজের মহিলাটি এলো এবং কাউন্টারের ছেলেটিকে বলল, ভাই কিছু দামি শাড়ি দেখাও তো, আমি আমার মালিকের ছেলের বিয়েতে উপহার দিতে চাই। সত্যি বলতে দারিদ্রতা মানি ব্যাগে না, মনের মধ্যে থাকে। এক পর্যটক একদিন এমন একটা শহরে বেড়াতে এলেন যেখানে পুরো শহরটি ধার দেনায় ডুবেছিল। তো পর্যটক ভদ্রলোক 500 টাকার একটা নোট হোটেলের কাউন্টারে দিয়ে বললেন, আমি আপনার হোটেলের ভেতরে যাচ্ছি, দেখি কামরা পছন্দ হয় কিনা।
হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘিওয়ালার নিকট দৌড়ালেন। তাকে 500 টাকা দিয়ে পুরনো হিসেব মিটিয়ে দিলেন। ঘিওয়ালা টাকা হাতে পেয়ে দৌড়ালেন দুধওয়ালার কাছে, আর পৌঁছেই 500 টাকা দিয়ে তার হিসাব চুকিয়ে দিলেন। দুধওয়ালা গেলেন গাইওয়ালার নিকট, তাকে 500 টাকা দিয়ে তার ধার শোধ করে দিলেন। গাইওয়ালা দৌড়ে গেলেন খড়ওয়ালার কাছে, 500 টাকা দিয়ে তার হিসাব মিটিয়ে দিলেন। খড়ওয়ালা টাকা হাতে আসতেই ওই হোটেলে দৌড়ে এলেন। ওখানে তিনি মাঝে মাঝে ধারে খাবার খেতেন। হোটেলের মালিককে সেই 500 টাকা দিয়ে তিনি হাঁপ ছাড়লেন। কিছুক্ষণ পরে পর্যটক ভদ্রলোক ফেরত এলেন। তিনি 500 টাকার নোটটা ফিরিয়ে নিয়ে বললেন, সরি, কোনো রুম পছন্দ হলো না। গল্প থেকে পাওয়া শিক্ষা, না কেউ কিছু নিল না কেউ কিছু দিল, অথচ সবারই হিসাব চুকে গেল। গোলমালটা কোথায়? আসলে কোথাও কোনো গোলমাল নেই। সবারই ভুল ধারণা হলো টাকা আমার, কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে খালি হাতেই এসেছেন, খালি হাতেই ফিরে যেতে হবে।